রিগার্ডিং বায়োমেডিক্যাল ট্রাফিকিং, বায়োমেডিক্যাল ওয়েস্ট। আমরা জানি হাসপাতালে ইউজ সিরিঞ্জ, ইউজ হ্যান্ড গ্লাভস, স্লাইন বোতল, এগুলো ওনার একজন অ্যাডিশনাল সিকিউরিটি ছিল আফসার আলী খান, যে এখন কাস্টাডিতে আছে, অ্যারেস্টেড আছে। তার মাধ্যমে ওগুলো উনি ট্রাফিকিং করাতেন। উনি ভোরবেলা মানে ছাত্রদের মানে গায়ে ওপরে পা দিয়ে ভোর 5টার সময় উনি পালান। ছাত্ররা ওনাকে মারতে তাড়া করে, এবার অনেকক্ষণ ছাত্ররা ওনাকে তাড়া করে। এবার তারপর থেকে ওনার এই কারাপশনগুলো প্রকাশ হয়। আমি জানতে পারি কি উনি কারাপ্টেড লোক, উনি পয়সা নেন, ছাত্রদের পড়ুয়াদের ফেল করান এবং ছাত্রদের যে টর্চার করেন। তো সেটা টাইম টু টাইম আমি অথরিটিকে জানাতে শুরু করি। আমি স্বাস্থ্য দপ্তরকে জানাই, কিন্তু খুবই আনফর্চুনেট যে তখন ওনার ব্যবস্থা হয়নি। যদি ওনার ব্যবস্থা হতো তো আমার মনে হয় না কি এদিন আমাদের দেখতে হতো তিলোত্তমার মতন জেমকে, ডাক্তার, পড়ুয়াকে আমরা হারাতাম। আমি আমার লড়াইটা থামাইনি, এখনো আমি কিন্তু লড়ে যাচ্ছি। দেখুন, ওনার বিরুদ্ধে যখন আমি লড়াইটা শুরু করলাম, ওনার তো কিছু হয়নি, কিন্তু আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। প্রথমে আমার ট্রান্সফার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে করে দিল। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায়, এবং ডক্টর সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান ছিলেন। আমাকে যে কোনো অন্য হাসপাতালে দেওয়া যেতে পারত, কিন্তু ওনার ওখানে আমি যাতে ওনার আন্ডারে থাকি, এবং উনি বিভিন্নভাবে আমাকে টর্চার করতে শুরু করেন। আমি একটা ডেপুটি সুপার র্যাঙ্কে অফিসার, কিন্তু আমাকে একটা কমন রুম শেয়ার থেকে নিয়ে আমি অ্যাটেন্ডেন্ট পেতাম না, কলিং বেল দিতাম, কেউ জল দিত না, নিজে গিয়ে টিফিন আনতাম, খাবার জল আনতাম, আমার ছুটিগুলো আটকে দিত। ইভেন আমার প্রভিডেন্ট ফান্ডে টাকার জন্য যখন আমার ফ্যামিলি রিলেটেড দরকার পড়ে আমি অ্যাপ্লাই করি, সেটাও ডক্টর সঞ্জয় ভার্সেস এমএসভিপি ছিলেন, উনি সেটাকে ক্যান্সেল করে দেন, আটকে যান। এবার আমার প্রশ্ন হচ্ছে কি 2020-তে যারা ইনকোয়ারি করেছিলেন তারা কিভাবে ওনাকে ক্লিন চিট দিলেন? এটা আমার অনুরোধ, সরকার যাতে এটাকে দেখে। ডিএমই নিজে ক্রাইম সিনে গেছেন, অনেকগুলো একাধিক লোকগুলোকে নিয়ে গেছেন। সেটা একটা, উনি এত সিনিয়র লোক, ওনার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ, ওনাকে আমি যখন জয়েন করেন উনি জানুয়ারি 2021 সালে, তবে থেকে চিনি, এবং উনি জয়েন করার পরেই নিজের রংটা দেখাতে শুরু করে দেন। ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন, ছাত্রদের ফেল করানো, ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে, এবং ছাত্ররা ওনার এগেনস্টে আন্দোলন করে। সেটা 1 মাসের বেশি চলে, এবং এমন মানে আন্দোলনটা একটা স্টেজে চলে যায় কি সারা রাত ধরে ওনাকে ঘেরাও করে ছাত্ররা রাখে। তারপরে এটা ধরুন সেপ্টেম্বর লাস্ট উইকের ঘটনা, 2022 সালে সেপ্টেম্বরে। এবার আমিও ছিলাম সেদিন সারা রাত ঘেরাও করে, এবং উনি ভোরবেলা মানে ছাত্রদের মানে গায়ে ওপরে পা দিয়ে ভোর 5টার সময় উনি পালান। ছাত্ররা ওনাকে মারতে তাড়া করে, এবার অনেকক্ষণ ছাত্ররা ওনাকে তাড়া করে। এবার তারপর থেকে ওনার এই কারাপশনগুলো প্রকাশ হয়। আমি জানতে পারি কি উনি কারাপ্টেড লোক, উনি পয়সা নেন, ছাত্রদের পড়ুয়াদের ফেল করান এবং ছাত্রদের যে টর্চার করেন। তো সেটা টাইম টু টাইম আমি অথরিটিকে জানাতে শুরু করি। এবার ওনার এগেনস্টে আমি তথ্যগুলো, আমি এভিডেন্সেসগুলো জোগাড় করতে শুরু করি। আমি অফিসিয়ালি একটা ইনকোয়ারি হয়, সেটা মার্চ 2023 সালে। এবার ওই ইনকোয়ারিতে 3 জন আমরা এক্সপার্ট কমিটিতে ছিলাম রিগার্ডিং বায়োমেডিক্যাল ট্রাফিকিং, বায়োমেডিক্যাল ওয়েস্ট। আমরা জানি হাসপাতালে ইউজ সিরিঞ্জ, ইউজ হ্যান্ড গ্লাভস, স্লাইন বোতল, এগুলো ওনার একজন অ্যাডিশনাল সিকিউরিটি ছিল আফসার আলী খান, যে এখন কাস্টাডিতে আছে, অ্যারেস্টেড আছে। তার মাধ্যমে ওগুলো উনি ট্রাফিকিং করাতেন। এবার এটা হিউম্যানের জন্য খুবই ক্ষতিকারক বলে আমার লড়াইটা, এজিটেশনটা আমি ওনার বিরুদ্ধে সেখান থেকে দাঁড়াতে শুরু করলাম, এবং আমি প্রতিবাদ করতে শুরু করলাম। আমি আর থাকতে পারিনি, মানে এই সব নোংরা জিনিসগুলো দেখে আমি ঘুমোতে পারতাম না, আমি থাকতে পারতাম না। এই ছাত্রদের সঙ্গে যে উনি দুর্ব্যবহার করতেন, ওনাদেরকে যে টর্চার করতেন, এগুলো দেখে আমি থাকতে পারিনি। আমি প্রতিবাদ শুরু করলাম, কিন্তু ওই 20 মার্চে আমাকে ট্রান্সফার করে দেয় ওখান থেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। কিন্তু আমার এই সংগ্রামটা, এজিটেশনটা আমি কিন্তু ছাড়িনি। আমি একটু থামাবো আপনাকে। মূলত আপনি যখন প্রথম জানতে পারলেন, কোন অভিযোগগুলোর দিকে আপনি আলোকপাত করবেন যেগুলো ওনার সম্বন্ধে মূল আপনি প্রথম থেকে অবগত হলেন? প্রথম সব থেকে আগে যেটা, উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, তাদের টর্চার করতেন, তাদের ফেল করিয়ে
পয়সা কালেক্ট করতেন এগুলো আগে জানতে পারি। তারপরে উনি যে এই যে টাকা পয়সা নিতেন ভেন্ডারের কাছ থেকে, সাপ্লায়ার কাছ থেকে, এবং যেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, এগুলো আমি প্রকাশ করি। এবার এইটার এগেনস্টে আমি আমার ইনকোয়ারি রিপোর্ট দিই। এবার জুলাই 2023 সালে আমি ভিজিলেন্স কমিশন এবং অ্যান্টি কারাপশনকে আমি লিখিত কমপ্লেন দিই। আর তারপরে আমি স্বাস্থ্য দপ্তরকে জানাই, কিন্তু খুবই আনফর্চুনেট যে তখন ওনার ব্যবস্থা হয়নি। যদি ওনার ব্যবস্থা হতো তো আমার মনে হয় না কি এদিন আমাদের দেখতে হতো তিলোত্তমার মতন জেমকে, ডাক্তার, পড়ুয়াকে আমরা হারাতাম। টাইম টু টাইম আমি কিন্তু আমার লড়াই ছাড়িনি। আমার 13 মাস ধরে আমি কন্টিনিউয়াস ওনার কারাপশনের বিরুদ্ধে, ইরেগুলারিটিসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ে গেছি। আমি এভরিওয়্যার, এভরি কর্নার, ডাইরেক্টর অফ হেলথ মানে মেডিকেল এডুকেশনকে, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে, ইভেন আমি মুখ্যমন্ত্রী বাড়ি অব্দি পৌঁছে গেছিলাম। ওখানেও আমি চিঠি এবং আমার যা ডকুমেন্টগুলো ছিল ওনার ওএসডির সঙ্গে কথা বলে বুঝিয়ে টুজিয়ে এসেছিলাম। মানে আমি আমার লড়াইটা থামাইনি, এখনো আমি কিন্তু লড়ে যাচ্ছি। আপনি জানেন এটার এগেনস্টে ইরেগুলারিটিস এবং ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসে 4 জনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এবার বলুন। একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে, এই সন্দীপ ঘোষ যিনি দুর্দান্ত প্রতাপ ছিলেন আরজিকর হাসপাতালে এবং খোদ স্বাস্থ্য ভবনেও তার সম্বন্ধে নানান অভিযোগ, কার্যত কোনো পদক্ষেপ স্বাস্থ্য ভবন গ্রহণ করেননি। তার সাথে আপনার যে ব্যক্তিগত যে কথাবার্তা, কথোপকথন যদি কিছুটা বলতেন আমাদেরকে। দেখুন, ওনার বিরুদ্ধে যখন আমি লড়াইটা শুরু করলাম, ওনার তো কিছু হয়নি, কিন্তু আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। প্রথমে আমার ট্রান্সফার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে করে দিল। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায়, এবং ডক্টর সুদীপ্ত রায় রুগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান ছিলেন। আমাকে যে কোনো অন্য হাসপাতালে দেওয়া যেতে পারত, কিন্তু ওনার ওখানে আমি যাতে ওনার আন্ডারে থাকি, এবং উনি বিভিন্নভাবে আমাকে টর্চার করতে শুরু করেন। আমি একটা ডেপুটি সুপার র্যাঙ্কে অফিসার, কিন্তু আমাকে একটা কমন রুম শেয়ার থেকে নিয়ে আমি অ্যাটেন্ডেন্ট পেতাম না, কলিং বেল দিতাম, কেউ জল দিত না, নিজে গিয়ে টিফিন আনতাম, খাবার জল আনতাম, আমার ছুটিগুলো আটকে দিত। ইভেন আমার প্রভিডেন্ট ফান্ডে টাকার জন্য যখন আমার ফ্যামিলি রিলেটেড দরকার পড়ে আমি অ্যাপ্লাই করি, সেটাও ডক্টর সঞ্জয় ভার্সেস এমএসভিপি ছিলেন, উনি সেটাকে ক্যান্সেল করে দেন, আটকে যান। আমি বিভিন্ন রকম টর্চার সহ্য করেছি, কিন্তু আমি মানে কুইট করিনি। আমার লড়াইটা আমি চালিয়ে গেছি। আমি একটাই জিনিস, এই যে ছাত্রদের এই স্ট্রেংথ থেকে উনি যে ছাত্রদের পেছনে লাগছেন, আমি আমার লড়াইটাকে কুইট করতে পারলাম না, এবং আমি এই অন্যায়গুলো আর সহ্য করতে পারছিলাম না। আর সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান, আপনি কি এই সুদীপ্ত রায়ের কথা বলছেন যিনি শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, এবং সিবিআই আমরা জানি ইতিমধ্যেই তার নার্সিং হোম এবং বাড়িতে তল্লাশি করেছে? হ্যাঁ, সুদীপ্ত রায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, এবং ওনার চেয়ারম্যানশিপের সময় এই যত দুর্নীতি কারাপশন হয়েছে, ওর আগেও অনেকগুলো চেয়ারম্যান চেঞ্জ হয়েছেন, কিন্তু তখন এরকম আর্জি করে অবস্থা হয়নি। এবার এটার জন্য ওনাকে ইকুয়ালি দায়িত্ব নিতে হবে, তার কারণ এই পুরো কারাপশনের যে ম্যাটারটা পুরো ওনার চেয়ারম্যানশিপে হয়েছে, ওনার টেনিয়ারে হয়েছে। উনি কিছুই দেখেননি, উনি শুধু ওনার মানে স্ট্যাটাস এবং পাওয়ার এনজয় করেছেন। সেটা ওনাকে দায়িত্ব নিতে হবে, ওনাকে জবাব দিতে হবে এটার জন্য। ঘটনার দিন আমরা দেখলাম যে ছবি, সেই ছবি উঠে এসেছে যে সুদীপ্ত রায় ঘটনাস্থলে 9ই আগস্ট ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, এবং তিনি এক ছাত্র, তৃণমূলের ছাত্র নেতাকে একদম মফস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসার নির্দেশ দেন। কি বলবেন? দেখুন, এইটা তো তথ্য প্রমাণ লোপট হয়েছে, ক্রাইম সিনে অনেকজন গেছে, এবং যেহেতু এটা সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমি এর ওপরে খুব একটা রিমার্কস কিছু দেব না, বাট অ্যাকশন হয়েছে। আপনি দেখুন, অভিজিৎ মণ্ডল, ওকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই কেসে ডক্টর সন্দীপ ঘোষকেও আবার অ্যারেস্ট করা হয়েছে। তো যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে ওনারা খুব ভালো কাজ করছেন, ওনাদের বিষয়ে আমার কোনো মানে কমেন্ট করা উচিত নয়। স্যার, একটা প্রশ্ন তো উঠে আসে যে আন্দোলনটা কি এক দুর্নীতিবাজকে সরিয়ে অন্যকে সুযোগ করে দেওয়ার ছিল, নাকি দুর্নীতির মূলে কুঠারাঘাত করা? ওনার দুর্নীতি, ওনার দুর্ব্যবহার, এবং ওনার যে মানে উনি কিছু আপনি শুনেছেন, এখন ওগুলো প্রকাশ হচ্ছে, থ্রেট কালচার, এই ছাত্রদেরকে থ্রেট করা, এবার পড়ুয়াদের কাছ থেকে পয়সা নিয়ে পাশ করানো, এবার ধরুন এই যে গরিব বাচ্চারা কি করে সে মানে স্কলারশিপ পাবে, পয়সা নিয়ে অনার্স পাইয়ে দেওয়া লোককে। এটা তো এত বড় দুর্নীতি হচ্ছিল।
আর আমি খুব অবাক, উনি যখন ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন 2020-তে, তখন ওনার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে অনেক কমপ্লেন জমা পড়ে, ইনকোয়ারি কমিটি হয়, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়, ভিজিলেন্সের ফাইল যায়, তো ওটাতে ওনার কিছুই হয়নি। ওনাকে ক্লিন চিট দিয়ে আরজি করের মতন প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, একটা মানে ধরুন 100 বছর পুরনো মেডিকেল কলেজে ওনাকে প্রিন্সিপাল চেয়ারে বসিয়ে দেওয়া হলো। এবার আমার প্রশ্ন হচ্ছে কি 2020-তে যারা ইনকোয়ারি করেছিলেন তারা কিভাবে ওনাকে ক্লিন চিট দিলেন? এটা আমার অনুরোধ, সরকার যাতে এটাকে দেখে। একটা প্রশ্ন করবো, আজকে নির্যাতিতার যা পরিণাম হয়েছে, যে পরিণাম, আপনি বারংবার সরব হয়েছেন এ ব্যাপারে। আপনি তো ওখানে যে সুপার হয়ে যে কদিন ছিলেন, ডেপুটি সুপার হিসেবে আপনি যে কদিন ছিলেন, আপনি আপনার সামনে এই নির্যাতিতার মতোই পরিণাম আরো ছাত্রছাত্রীদের দেখেছিলেন কি? না, সেরকম ঘটনা ঘটেনি, মানে ঠাকুরের আশীর্বাদে ঘটেনি। কিন্তু উনি যে ছাত্রদের টর্চার করতেন, ওটার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল। এবার ওটার জন্য আমিও আমার ভয়েস রেজ করেছিলাম, তখনকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকেও জানিয়েছিলাম। কিন্তু খুবই মানে মানে আনফর্চুনেট কি ওনার ব্যাপারে অনেক কমপ্লেন, ভেরিয়াস কমপ্লেন টাইম টু টাইম দেওয়া হয়েছে, ওনার কোনো ব্যবস্থা হয়নি। ওনার যদি ঠিক সময় মতন ব্যবস্থা হতো তাহলে আরজি করে এরকম দশা হতো না, এরকম একটা প্রাণ আমরা হারাতাম না, ছাত্ররা সাফার করতো না। এবং এটা মানে হওয়া খুবই দরকার কি আরও কোথাও এরকম জানে ঘটনাটা না ঘটে, তার জন্য ছাত্ররা, স্টুডেন্ট, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে এবং ওনাদের আন্দোলন শেষ হয়েছে, ওরা জাস্টিস পেয়েছে। এবং আপনি শুনেছেন কি দুজনকে অ্যারেস্ট করেছে। যেহেতু এটাতে সিবিআই ইনভেস্টিগেশন করছে, এটা নিয়ে আমি আর কোনো আমার মতামত রাখছি না। একটা প্রশ্ন করি আপনাকে, বন্ধ খামি স্ট্যাটাস রিপোর্ট দেখে রীতিমতো সিবিআই যে বন্ধ খামি স্ট্যাটাস রিপোর্ট আজকে প্রেজেন্ট করেছে সুপ্রিম কোর্টে, তা দেখে রীতিমতো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রীতিমতো বিচলিত। আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই, আর সেই রিপোর্ট দেখে তিনি কার্যত বিচলিত হয়েছেন। ওই স্ট্যাটাস রিপোর্টে কার কার এমন নাম আছে যাতে বিচলিত হতে হলে প্রধান বিচারপতি তিনি বা তারা কে বলে আপনার মনে হয়? দেখুন, আমি হচ্ছি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমি আইনজীবী নয়। সুতরাং এই ব্যাপারে মানে যতক্ষণ না ডিসক্লোজ হচ্ছে আমার মনে হয় না আমার কিছু বলা উচিত হবে। প্রভাবশালী আপনি নিজে ওখানে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ডক্টর সন্দীপ ঘোষ নিজে প্রভাবশালী ছিল এবং এক প্রভাবশালী লোকের ওখানে আজকে মানে রেড পড়েছে, ইডি রেড পড়েছে। তো এটা লেট দেম ইনভেস্টিগেট অ্যান্ড ডিসাইড, এটার মধ্যে আমাদের ঢোকা উচিত না। যাদের তদন্ত যারা করছে তারা করছে, ওনাদের মতন করুক। আমরা ওয়েট করছি কি আমরা পজিটিভ একটা, এই আশায় কি পজিটিভ একটা রিপোর্ট পাবো, ভালো কিছু হবে। একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, এই যে লাইভ স্ট্রিমিং এর দাবি ছাত্রছাত্রীরা তুলেছিল, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা যে বৈঠক করবেন, এবং তারই যে দাবি ছিল ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি তারা পদত্যাগ দাবি করেছিল একদম, সেখানে আমরা দেখতে পেলাম লাইভ স্ট্রিমিং হলো না, পরবর্তীকালে মিনিটস এর মাধ্যমে তাদের সম্পূর্ণ যে বৈঠকটা সেটা সম্পন্ন হলো। মুখ্যমন্ত্রী পরবর্তীকালে যে প্রেস কনফারেন্স করলেন সেখানে তিনি বলেন তিনি ডিএমই, ডিএইচএস কে সরিয়ে দেবেন, কিন্তু হেলথ সেক্রেটারিকে এখনই সরাবেন না। কি বলবেন? দেখুন, উনি ওনার কমিটমেন্ট রেখেছেন। আজকে অলরেডি অর্ডার বেরিয়ে গেছে, সিপি কে উনি সরিয়ে দিয়েছেন, ডিসি নর্থকে সরিয়ে দিয়েছেন, ডিএমএ, ডিএইচএস কে সরিয়ে দিয়েছেন। এটা ঠিকই, সবাইকে যদি আপনি একসঙ্গে সরিয়ে দেন তাহলে হেলথ অনেক বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, এবং হেলথ তো এমার্জেন্সি মানে জরুরি পরিষেবা না, সেটা তো হ্যাম্পার হবে। তো উনি ওনার মতন করছেন, সেটা আমার মনে হয় উনি মানে ভালো জাজ, এটার ব্যাপারে উনি নিজে ভালো ডিসিশন নিতে পারবেন। আর এটা যেটা উনি করছেন জনগণের ভালোর জন্যই করছেন। স্যার, যে ডিএমই, ডিএইচএস কে সরানোর দাবি ছাত্রছাত্রীরা করেছেন, আপনি নিজেও কি সে ব্যাপারে সহমত পোষণ করেছেন? আর সেটা জাস্টিফাইড কেন? অনেকগুলো জিনিস কোরিলেট করছে, মিলে যাচ্ছে। ডিএমই নিজে ক্রাইম সিনে গেছেন, অনেকগুলো একাধিক লোকগুলোকে নিয়ে গেছেন, সেটা একটা উনি এত সিনিয়র লোক, ওনার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। মানে এটা খুবই মানে উনি ডাক্তার, প্লাস হচ্ছে উনি ডাক্তার, ফ্যাকাল্টি, প্রফেসর, একটা কলেজে প্রিন্সিপাল এতদিন ছিলেন। তো উনি দলবল নিয়ে ক্রাইম সিনে যাচ্ছেন, অনেক কিছু মানে যেগুলো ওনার এগেনস্টেই যাচ্ছে। তো আমার মনে হয় ছাত্ররা এখানে কিন্তু ওদের লড়াইটা জাস্টিফাই ছিল এবং ওরা সাকসেস হয়েছে, এবং মুখ্যমন্ত্রীও ওনার গ্রেটনেস দেখিয়েছেন। উনি ওনাদের ডিমান্ডকে মেনে নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে উনি কোয়াইট কম্পিটেন্ট।
টু টেক ডিসিশন। উনি খুব বোল্ডলি ভালো ডিসিশন নিয়েছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাবো। মানে এরকম মুখ্যমন্ত্রী আমাদের দরকার, যে ডিসিশন মেকার হতে পারবেন, ভালো ডিসিশন নিতে পারবেন। স্যার, আপনি নিজে আরজিকর হাসপাতালের একটা 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 সুদীর্ঘ সময় ধরে আপনি অ্যাডমিনিস্ট্রেশনাল যে পজিশন, সেইটা সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনাল পজিশনাল হেড, এরকম একটা পজিশনাল হেড করেছেন। সেই জায়গা থেকে একটা প্রশ্ন তো থেকেই যায় যে ইন্দিরা জয়সিং আজকে সুপ্রিম কোর্টে তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এই ঘটনায় আরো অনেকে জড়িত, যারা এখনো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এখন যদি তারা হাসপাতালে কাজে ফিরেন তাহলে তারা আক্রান্ত হতে পারে। এই মুহূর্তে ভয়ের পরিবেশ তৈরি হতে সেখানে। এই প্রেক্ষাপটে জেনারেল বডি মিটিং হতে পারে আজ অথবা কাল, সেই মতন সিদ্ধান্ত নেওয়া হবে কর্মবিরতি করা হবে কিনা। আপনি কি তাই মনে করেন? না, সেটা আমাদের মনে হয় কিছু ব্যাপারে ওয়েট করা উচিত। সব ব্যাপার তো আমার এখতিয়ারে নেই কি আমি সব কিছু বলতে পারবো। যেটা আমার এখতিয়ারের বাইরে, সেটাতে আমি মনে হয় না আমার কিছু বলা উচিত। একদমই। স্যার, আরজিকরের একটা একটা যে গুরুতর অভিযোগ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্বন্ধে উঠেছে, যে তিনি রীতিমতো যে মরদেহের অর্গান পাচার এবং অনেক সময় এরকম হতো যে ডিজিজদের পরিবারকে তিনি বলতেন যে রীতিমতো মরদেহের একটা একটা রীতিমতো প্যাকেজ সিস্টেম চালু করেছিলেন। সেই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। এইটা অফিসিয়ালি কমপ্লেন হয়েছিল, তখনকার যিনি এইচওডি ছিলেন উনি কমপ্লেন করেছিলেন, এবং এটা হিউম্যান রাইট কমিশনেও কমপ্লেন গিয়েছিল। এটাতে মানে হাইকোর্টেও একটা পিআইএল হয়েছিল। তো এটা মানে বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সিকেও ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এটাতে মনে হয় আমাদের একটু ওয়েট করা উচিত। এটাতে কিছু যদি রায় বেরোয় বা এটা কিছু রেজাল্ট বেরোয়, এটা ঠিকই উনি ওয়ার্কশপকে বডি ফডি দিয়েছিলেন, এগুলো সত্যি কথা যে উনি বডি দিয়েছিলেন, এটার উপরে হয়তো অ্যাকশন হবে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমায় আমি বড্ড ভালোবাসি।